জি, আসসালামু আলাইকুম। আহ, আমি সাজিদুল ইসলাম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে এখন আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করার কথা ছিল যে আমাদের আইবিএ যে ভাই, সরি, বিসিআইসি যে ভাইবাটা হচ্ছে আমাদের উপসহকারী রসায়নবিদ এবং সহকারী রসায়নবিদের যে ভাইবার জন্য আমরা কি কি ডকুমেন্ট রেডি করব সেটার উপর ভিত্তি করে আজকের আমার যে টপিকসটা সেটা হচ্ছে ডকুমেন্টেশন। মানে আমরা ডকুমেন্টগুলো কিভাবে রেডি করব আসলে এই ভিডিওটা বা আমি যেটা বলতেছি আজকের যে ক্লাসটা, ফ্রি ক্লাস বলি যেটাই বলি না কেন, এটা হচ্ছে যে যারা প্রথম ফ্রেশার, যারা এর আগে কখনো ভাইবা দেয়নি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আবার অনেকে হচ্ছে বিভিন্ন ডকুমেন্ট কোনটা কিভাবে রেডি করতে হয় এটা অনেকে জানে না। আবার এক এক ইনস্টিটিউট কিন্তু এক এক ধরনের ডকুমেন্ট চায়, সবার ক্ষেত্রে কিন্তু সব রকম ডকুমেন্ট চায়ও না। সেজন্য আমরা বিসিআইসির ওয়েবসাইট থেকে তাদের যে লিখিত পরীক্ষার যে রেজাল্টটা দিয়েছিল সেই রেজাল্টের মধ্যে যে লেখাগুলো আছে সেগুলো দেখে আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে আপনাদের কোন কোন জিনিসগুলো নিয়ে একটু সতর্ক থাকা উচিত। কারণ অনেক সময় আপনারা যদি কোনো ডকুমেন্ট একটা ফল্ট থাকে তাহলে কিন্তু আপনাকে ভাইবার জন্য কল করবে না। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ ব্যাপার। তাহলে আপনি এত কষ্ট করে রিটেন দিলেন, পিলি পাস করলেন, রিটেন পাস করলেন, তারপর যদি কোনো একটা ডকুমেন্টেশনের জন্য যদি আপনার ভাইভাতে কল না পান তাহলে কিন্তু খুবই হতাশাজনক বিষয়টা। সেজন্য আমি আপনাদের যে বিষয়গুলো আছে এগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আপনারা যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই অবশ্যই বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই অবশ্যই বলবেন। ঠিক আছে, তাহলে আমি প্রথম থেকে শুরু করি। এখানে প্রথম 1 নম্বর যে পয়েন্টটা লেখা আছে, আমি ল্যাপটপ দেখে দেখতেছি তো, আপনার একটু ইয়া করে নিয়ে সমস্যা নেই। সেটা হচ্ছে কি, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি 6 নং শর্তের আলোকে আগামী 15/4/2025 তারিখ বিকেল 5 ঘটিকার পূর্বে সংস্থা প্রধান কার্যালয়। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে 5 তারিখ, সরি, 15/4/2025 মানে কি 15 তারিখে যে দিতে দিতে হবে এমন কিন্তু না। 15 তারিখের আগে যে কোনো দিনে দিতে হবে। 15 তারিখের পরে দিলে আপনারা যদি কাগজ দেন, আমি আপনাদের সিস্টেমটা বলে নিই। ওনাদের সিস্টেমটা হচ্ছে কিরকম, ওনাদের যে প্রধান কার্যালয় আছে, প্রধান কার্যালয়ের নিচে হচ্ছে একটা বক্স থাকে। বুঝতে পারছেন, আমরা যেমন বক্স রাখি না, সেরকম ওনারা বক্স রাখে। তো ওইখানে আমরা ডাক যোগে পাঠাই আর কুরিয়ার যোগে পাঠাই না কেন, যখনই সেটা নিয়োগ, আপনাদের কিন্তু খামের উপরে লিখে দিতে হবে যে নিয়োগ। আপনাদের এখানে লেখা আছে, সেটা হচ্ছে আমি বলে নিচ্ছি আপনাদের। খামের এক সাইড দিয়ে লিখবেন নিয়োগ এবং প্রশিক্ষণ উপবিভাগ, মহাব্যবস্থাপক নিয়োগ ও প্রশিক্ষণ উপবিভাগ। দেখবেন আপনার সিটি সবার শেষে যে লেখাটা লেখা আছে, তাহলে ওই নিয়োগ ও প্রশিক্ষণ সম্পর্কিত যে সিটিগুলো যাবে সবগুলো ওই খামের মধ্যে যাবে। বুঝতে পারছেন মনে হয় আমার কথাটা? তো ওই খামের মধ্যে, ওই খামটা ওইখানে রাখবে কতদিন পর্যন্ত, সেটা রাখবে 15/4/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত রাখবে। 5টা আধা ঘন্টা পর হলে কিন্তু ওই ওই বক্সটা ওইখানে থাকবে না, মানে বক্সটা ওইখান থেকে নিয়ে তারা সরাই রাখবে। তাহলে এর পরে আপনাদের যদি কোনো চিঠি তাদের কাছে পৌঁছায় তাহলে সেই চিঠিটা তারা কি অ্যাকসেপ্ট করবে না। সেজন্য আপনারা চেষ্টা করবেন 15 তারিখ না যাওয়ার কারণে আপনারা তার আগেই সেই চিঠিটা পাঠানোর জন্য। সবচেয়ে ভালো হয় যারা ঢাকার মধ্যে থাকবে তারা দিলকুশায় গিয়ে দিয়ে আসা, আর যারা ঢাকার বাইরে আছে তারা একটু সময় নিয়ে আগেই ডাক যোগে পাঠাবেন। আমি একটা জিনিস আপনাদেরকে বলতেছি, সুন্দরবন কুরিয়ারে পাঠাতে পারেন, আর একটা হচ্ছে আপনার ডাক যোগে পাঠাতে পারেন। তবে আমার কাছে যেটা সবচেয়ে বেশি সেফটি মনে হয় সেটা হচ্ছে যে আপনারা যদি ডাক যোগে পাঠান, ডাক কিন্তু একটা হচ্ছে আমাদের বলবেন যে অফিস ডেলিভারি দিবে। এক্ষেত্রে ডাক যোগে হলে আপনার কাছে একটা ডকুমেন্টেশন থাকে যে আপনার কাছে আপনি যে পাঠাইছেন সেটা, এবং সেটা হচ্ছে সরকারি হইতে। এবং ডাক টিকিটের সময় আপনাদের যে স্ট্যাম্প কিনতে হয় সেই স্ট্যাম্প কিনে পাঠাবেন। তাহলে হচ্ছে কি আপনাদের একটা ভালো স্ট্রং এভিডেন্স থাকতেছে যে না আপনি পাঠাইছেন। যারা ঢাকার বাইরে থাকবে আর যারা ঢাকার ভিতরে থাকবে তাদের আমি সাজেস্ট করবো যে গিয়ে দিয়ে আসার জন্য, কারণ এটা আপনার সারা জীবনের ব্যাপার। সারা জীবনের ব্যাপার, হেলাফেলা করার দরকার নেই। এখান থেকে এখানে ঢাকার কতটুকু, ঢাকা শহরের মধ্যে 1 ঘন্টা লাগবে না, একদিন গেল। এই চেষ্টা করেন প্রধান কার্যালয়ে গিয়ে দিয়ে আসার। এই গেল একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে সুন্দরবনের মাধ্যমে পাঠাতে পারেন, কিন্তু সুন্দরবনের মধ্যে পাঠালে হয় কি, অনেক সময় দেখা যায় কি যদি আপনি আহ তারা হারাই ফেললো আপনার ডকুমেন্ট গুলা, তাহলে কিন্তু আপনি তাদের নামে স্ট্রংলি ক্লেম করতে পারবেন না। এই কারণ বিগত বছরে আমি এতদিন থেকে দেখতেছি যে এই ধরনের কোনো সমস্যা হলে তারা খুব কম হেল্প করে। ওকে, যাই হোক, দেখি তাহলে আমি আপনাদের যে জিনিসটা বললাম, এখানে আপনাদের বরাবর পাঠাতে হবে কোথায়, মহাব্যবস্থাপক প্রধান কার্যালয় নিয়োগ এবং প্রশিক্ষণ উপবিভাগ, বিসিআইসি ভবন 30/31, এটা কিন্তু একটা ঠিকানার নাম, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা 1000 বরাবর। কি সরাসরি অথবা ডাকযোগে, কি রেজিস্টারকৃত ডাকযোগে কিন্তু বলছে ওরা, আমি বললাম রেজিস্টারকৃত ডাকযোগে। মানে কি, আপনাকে আমি দুইটা ওয়ে বললাম, যারা ঢাকার বাইরে আছেন
তারা আশেপাশে নিকটস্থ ডাক থেকে পাঠাবেন অথবা সুন্দরবন থেকে পাঠাতে পারেন, সুন্দরবন রেজিস্টারকৃত। কিন্তু বাকি অনেক সময় দেখবেন যে আপনার রেজিস্টারকৃত আছে, কিন্তু সেগুলো হলেও অনেক নড়বড়ে কিছু কি কুরিয়ার সার্ভিস আছে, আপনারা সেগুলো দিয়ে পাঠানোর চেষ্টা করবেন না, আমার সাজেশন হচ্ছে এটা। ওকে, এটা গেল একটা ব্যাপার। একটা হচ্ছে এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের 2 সেট জমা দিতে হবে। কয় সেট জমা দিতে হবে? 2 সেট দিতে হবে। এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরিত কোনো কাগজপত্র গ্রহণ করা হবে না। ও আচ্ছা আচ্ছা, দেখছেন এখানে কিন্তু বলে দিছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমি যেটা আপনাদের প্রথমে নেগেটিভ বললাম সেটা কিন্তু এরা আগেই বলে দিছে। আসলে আমি ইয়া করলাম যে হচ্ছে কি কুরিয়ার সার্ভিস, যেমন সুন্দরবন কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা, যে আমরা স্টাম্প কিনি না, কিন্তু বললাম না যে আমি স্টাম্প, আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ার মাধ্যমে কি স্টাম্প কিনি না, তাদেরকে একটা রিসিপ্ট দেই, তারা ওটা টাকা জমিয়ে নেয়। সেজন্য যারা ঢাকার বাইরে আছেন তারা সুন্দরবন কুরিয়ারও পাঠাতে পারবেন না। তাহলে আপনাদের একমাত্র মাধ্যম কোনটা? ডাকযোগে, ডাক, যেটা আমাদের স্ট্যাম্প কিনে স্ট্যাম্পের সিল দিয়ে যেটা পাঠানো হয়। মনে হয় আমার কথা বুঝতে পারছেন। ওকে, কয় সেট পাঠাইতে হবে আমাদের? 2 সেট। এখানে এখানে কিন্তু বলা আছে যে 2 সেট সত্যায়িত লাগবে, প্রথম শ্রেণী গ্যাজেটেড প্রথম শ্রেণী কর্তৃক সত্যায়িত লাগবে প্রতিটা কি প্রতিটা কাগজ, যেটাই বলি না কেন আমরা। একজন বলছে ভাই শনিবার কি দেওয়া যাবে? ভাইয়া শনিবার মনে হয় আপনার প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। ভাইয়া শনিবার তো হচ্ছে আপনার ডাক কি খোলা থাকে? শনিবার তো ডাক বন্ধ থাকে। শনিবারে ডাক বন্ধ থাকে, শুক্র শনি অফিসিয়াল সরকারি ছুটি, ডাক বন্ধ থাকে। শনিবার তো আপনি এমনিতেও পাঠাতে পারবেন না, আপনাকে পাঠাইতে হবে রোববার। রোববার পাঠালে বাকি 5 কার্য দিবসের মধ্যে চলে যাবে। এই ওকে, তাহলে আমি দেখি সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফর্ম এর অনুরূপ তথ্য ফর্ম পূরণ করে, এটা আপনাদেরকে বলছে যে কি কি কাগজপত্র লাগবে। সেই অফিসে সরাসরি গিয়ে, হ্যাঁ হ্যাঁ না, অফিসে সরাসরি গিয়ে শনিবার, তাদের অফিস তো বন্ধ থাকে, সরকারি অফিস না, শনিবার প্রধান কার্যালয় শনিবার বন্ধ থাকে, আপনি রোববারে যান, রিস্ক নেবেন কেন? শনিবার গেলে, হ্যাঁ হ্যাঁ, আপনার পক্ষ থেকে অন্য কেউ গিয়ে দিয়ে আসলেও হবে, কোনো সমস্যা নেই, যে কেউ গিয়ে দিয়ে আসলেই হবে। আপনি যখন ওইখানে যাবে, আপনাদের এখানে যে ঠিকানা দেওয়া আছে 3031, বুঝতে পারছেন, এইখানের নিচতলায় যাবে, ঠিক আছে? নিচতলায় গেলে, গত বছর এই সিস্টেমটা করছিল, নিচতলায় গিয়ে নিচতলায় একটা বক্স, ওই যে প্লাস্টিকের বক্স গুলো আছে না, খাবার টাবার যে বড় করে বড় বড় প্যাকেট নেওয়ার সময় ইয়া করে যে ক্যারি করে, যে সে প্লাস্টিকের একটা বক্স দেওয়া ছিল, ওটার মধ্যে গিয়ে ফালাই দিয়ে চলে আসতে হবে। ওইখানে আপনার কেউ থাকবেও না, ওইখানে যে সিকিউরিটি থাকে তাকে বললেই যে ভাই আমি চাকরির জন্য জমা দিতে আসছি, এটা কোথায় দিব, ও আপনাকে বক্স দিবে, বক্সের মধ্যে ফালাই রেখে চলে আসতে হয়। বুঝতে পারছেন আমার কথা? ওকে, তাহলে দেখি আমরা যে প্রয়োজনীয় কাগজপত্র 2 সেট জমা দিতে হবে, সেটা কোন কোন কাগজপত্রগুলো দিতে হবে। প্রথমে বলছে কি সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফর্ম এর অনুরূপ তথ্য পূরণ করে। এটা আমি আপনাদেরকে হয়তোবা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অনেকে দিয়ে দিছে, আমি তারপরও আরেকবার দিয়ে দেবো ওটা, ঠিক আছে? ওই তথ্য যে ফর্মটা আছে সেই ফর্মটা পূরণ করতে হবে। একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা প্রিন্ট করবেন, প্রিন্ট করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে হাতে লিখবেন। একটা জিনিস মাথায় রাখবেন, হাতে লেখার চেষ্টা করবেন। এটা কেন হাতে লিখবেন আমি আপনাদেরকে বলি। আমি প্রথমে, আমি যেখানে জয়েন করছি চাকরিতে, আমার প্রথমে আমিও এই ধরনের সিস্টেমটা, আমাদেরও এখানে আছে, সব চাকরি ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রে সিস্টেম সেম। আমিও এরকম একটা ফর্ম নিয়ে আসছিলাম, যে হচ্ছে ইয়া করে কম্পিউটার টাইপিং করে, কিন্তু আমি এখানে আসার পর ওনারা বললো যে না, আমরা এটা অ্যাকসেপ্ট করবো না, আপনাদের হাতে লিখতে হবে। আপনারা যে হাতে লিখছেন, আমাদের কাছে ডকুমেন্ট আছে, আমরা হাতে সেটা প্রুভ করবো। সেজন্য চেষ্টা করবেন এটা প্রিন্ট করে, পিডিএফ ফাইল, এই ফাইলটা প্রিন্ট করে হাতে লেখা, ঠিক আছে? এই হলো একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেন্ট কপি এর প্রিন্ট কপি। অ্যাপ্লিকেন্ট কপি অনলাইনে আমরা যখন আবেদন ফর্ম পূরণ করছেন, তখন আমাদের একটা অনলাইনে অ্যাপ্লিকেন্ট কপি দিছিল। যদি কেউ অ্যাপ্লিকেন্ট কপি না পান, তাহলে আপনি ফরগেট পাসওয়ার্ড, ফরগেট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার বিসিআইসি এর ওয়েবসাইট যে আছে, ওয়েবসাইট থেকে সেই অ্যাপ্লিকেন্ট কপিটা পুনরায় ডাউনলোড করতে পারবেন, রিডাউনলোড করতে পারবেন। এটা আপনি কোটি কোটি বার ডাউনলোড করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। ওইটা হচ্ছে দুইটা, অবশ্যই অবশ্যই আপনারা কালার প্রিন্ট করবেন, নর্মাল প্রিন্ট করেন না, কালার প্রিন্ট করেন, তাহলে কি দেখতে সুন্দর হবে এবং সব দিক দিয়ে ভালো হবে। কারণ আপনাদের কিন্তু এই কাগজগুলা যাচাই বাছাই করবে এখানে, প্লাস হচ্ছে আপনার ভাইবা বোর্ডে যখন আপনার ভাইবা নেবে, তখনও কিন্তু এই জিনিসগুলা যাচাই বাছাই করবে। আরেকটা জিনিস অনেকে বলতে, একজনকে দেখলাম হচ্ছে বললো যে ভাইয়া অরিজিনাল কাগজ পাঠাবো কিনা। না ভাইয়া, অরিজিনাল কাগজ পাঠাইতে হবে না, অরিজিনাল কাগজ কোথাও পাঠাইতে হয় না, সব জায়গাতেই সত্যায়িত কপি পাঠাইতে হয়। ওকে, এখন তাহলে চলে আসি আমরা অনলাইনে পূরণ করতে, যে অ্যাপ্লিকেন্ট কপিটা আছে, এটা মানে 2 পেজ থাকে। তো যে 2 পেজ আছে সেই 2 পেজে দুইটা রেখে 2 সেট করে করতে হবে।
সেটা আপনাদের মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে কি প্রবেশপত্র, যে অ্যাডমিট কার্ডটা হচ্ছে আমরা পরীক্ষা দিছি, আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, আচ্ছা এই দুইটাও কি সত্যায়িত করার প্রয়োজন আছে? আচ্ছা এই দুইটা সত্যায়িত করার প্রয়োজন আছে কিনা, অ্যাপ্লিকেন্ট কপি দুইটা, আসলে অ্যাপ্লিকেন্ট কপি তো হচ্ছে আপনার কাছে অরিজিনাল নেই, যেটা দিয়েছে সেটা তো অরিজিনাল। আপনি তো ওই যে আমি আপনাকে বললাম যে হচ্ছে এটা কালার প্রিন্ট করবেন, তো কালার প্রিন্ট করলে এটা তো উপরে কালার গুলো আছে, কালার তো সব আসে, তো যখন কোনো একটা জিনিস কালার হয় এবং সেটা ডকুমেন্টেশন তারাই করে দিছে, তাহলে এটা কি সত্যায়িত করার প্রয়োজন আছে? না, এটা সত্যায়িত করার প্রয়োজন নেই আমার দৃষ্টিতে। আমি এখানে আমার এখানে এটা লাগেনি, ওরা ওদের ক্ষেত্রেও হয়তোবা নিবে না, কারণ এটা তো আমাদের অরিজিনাল কপি। আপনি যেটা দিচ্ছেন সেটা তো অরিজিনাল কপি, এটা তো ফটোকপি দেন নেই, এই জন্য আপনারা কালার প্রিন্টটা দিবেন, তাহলে হচ্ছে আপনার সত্যায়িত করার এটা দরকার নেই। আর যদি কোনো কারণে ইয়া দেন, ফটোকপি দেন, সেক্ষেত্রে সত্যায়িত করার দরকার আছে, কিন্তু আপনি ফটোকপি দিবেন কেন? আপনি অরিজিনাল কপি দিয়ে দেন, অরিজিনাল কপি যেটা অ্যাপ্লিকেন্ট কপিটা সেটা। তারপরও যেহেতু এখানে বলছে যে নিম্নোক্ত সকল কাগজ, আপনি কিন্তু সবার লাইনের শেষে দেখবেন যে উপরের সকল কাগজ কি করতে হবে, সত্যায়িত করতে হবে, তাহলে সেই তথ্য অনুসারে কিন্তু এটা সত্যায়িত করা দরকার। বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমরা দেখি যদি আসলে এটা বিষয়টা একটু পেন্ডিং থাক, আমরা পরে নিয়ে ডিসিশনটা জানাই, ঠিক আছে? যেহেতু পরে বলছে যে উপরোক্ত সকল কাগজ কি করতে হবে, সত্যায়িত করে দিতে হবে, তার মানে অবশ্যই অবশ্যই সেই শর্তের আলোকে হলে কিন্তু আমাদের এটা অ্যাপ্লিকেন্ট কপিটাও সত্যায়িত করা দরকার, ঠিক আছে? কিন্তু আপনি যখন কালার প্রিন্ট করতেছেন আমার মনে হয় দরকার নেই, কিন্তু নিচে যেহেতু বলে দিছি সবগুলো করা দরকার, তবে সত্যায়িত করলে হয় কি আপনার একটা সেফ জোনে থেকে গেল, আপনার একটা গ্যাজেটেড একজন সিল আছে, এই তবে ভালো, আমার কাছে মনে হয় ভালো করা উচিত যদি এরা বলছে। তবে না করলেও সমস্যা নেই, তবে আপনারা করবেন, আমি আপনাদেরকে সাজেশন করতেছি আপনারা করবেন, কারণ এটা সত্যায়িত করা সিল দিলেই বা কি, এমন না দিলে বা কি, বা আপনি তো এটা তাকে জমাই দিয়ে দিচ্ছেন। ওকে, এরপর আরেকটা আমরা চলে আসি অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড তো অবশ্যই অবশ্যই এটা আপনার লাগবেই, সত্যায়িত তো অবশ্যই লাগবে, 2 কপি। কালার প্রিন্ট করবেন, অবশ্যই অবশ্যই কালার প্রিন্ট, নর্মাল কোনো প্রিন্ট দিবে চেষ্টা করবেন না। আরেকটা পয়েন্ট আমরা দেখি, আবেদনপত্রে উল্লিখিত সকল সনদ বা দলিলাদি। এখানে সকল সনদ বলতে কোনগুলোকে বোঝাচ্ছে? আমরা যখন অ্যাপ্লিকেশন করি আমাদের কোন কোন অ্যাপ্লিকেশনের সনদ লাগে? এসএসসি লাগে, এইচএসসি লাগে, অনার্স লাগে, মাস্টার্স লাগে। যারা মাস্টার্স করছে তারা মাস্টার্স, যারা করে তারা করে। আপনি যদি অ্যাপ্লিকেন্ট কপিতে মাস্টার্স এর রেজাল্ট দিয়ে থাকেন যে আপনার মাস্টার্স এর রেজাল্ট হইছে, সেক্ষেত্রে আপনার মাস্টার্স এর একটা সিজিপি আছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই এসএসসি, এইচএসসি, অনার্স এবং মাস্টার্স চারটাই দিতে হবে। তাছাড়া কিন্তু জেএসসি কিন্তু কোথাও চায় না, জেএসসি কিন্তু আমাদের অ্যাপ্লিকেন্ট কপিতেও নাই। তার মানে আমাদের যে অ্যাপ্লিকেন্ট কপিতে এসএসসি, এইচএসসি, অনার্স এবং মাস্টার্স এর সনদপত্রগুলো আছে, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট না, কিন্তু ট্রান্সক্রিপ্ট কোনগুলো, নাম্বারপত্র যেগুলো, যেটাতে এ প্লাস বি প্লাস সি আছে, ওগুলো হচ্ছে ট্রান্সক্রিপ্ট, এটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপ্ট। আর সার্টিফিকেট হচ্ছে কোনগুলো, যে অমুক বোর্ড থেকে জিপে 5 পাইছে, এই ধরনের যে লেখাটা থাকে সেগুলো আমরা জানি, আমরা সবাই এটা চিনি। যাই হোক, এটা হচ্ছে কি করতে হবে, এই 4টা কপি যে আছে, এই চারটা কিভাবে সাজাবেন? প্রথমে এসএসসি দিবেন, তারপর এইচএসসি, তারপর অনার্স, তারপর মাস্টার্স। তবে আপনারা হয়তো দেখবেন যারা বাংলাদেশ ভাইবা দিচ্ছেন, বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে কি করে, প্রথমে মাস্টার্স দেয়, তারপর অনার্স দেয়, তারপরে এইচএসসি দেয়, তারপর এসএসসি দেয়। এই তো এই এভাবে সাজাবেন 4টা, দেওয়ার পরে অবশ্যই অবশ্যই এই 4টা কিন্তু সত্যায়িত করতে হবে। ফটোকপি সত্যায়িত করবেন, অরিজিনাল কপি কিন্তু ভুলেও না, অরিজিনাল কপির মধ্যে কোনো দাগ বসাবেন না। এখন ফটোকপি করবেন, ফটোকপি করার পর অবশ্যই চেষ্টা করবেন ভালো প্রিন্টার থেকে ফটোকপি করার জন্য, ঝকঝকা বোঝা যায়। এই চলে আসলাম, এটা 4টা সত্যায়িত কপি হয়ে গেল। আর একটা হচ্ছে সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি। সদ্য তোলা আপনারা হচ্ছে নতুন করে ছবি তুলতে পারেন আপনার স্মার্ট পেন্সিলের জন্য, অথবা আপনি কি করবেন হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেন্ট কপিতে যে ছবিটা দিয়েছেন সেটাও দিতে পারেন, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, আপনার 4টা ছবি হলেই হলো। এই আসলে আমরা যে কাগজপত্র দেই এগুলা দেই, এগুলা কিন্তু ভাইভা বোর্ডে কোনো ইফেক্ট পড়ে না। এগুলো কোথায় পড়ে? আপনাকে ভাইভা বোর্ডে আপনি যখন প্রবেশ করবেন, ভাইভা বোর্ডে প্রবেশ করার আগে পূর্বে এগুলা চেক করা হয়। যখন ভাইভা বোর্ডে প্রবেশ করবেন তার আগে এই কাগজপত্রগুলো আরেকজন হচ্ছে কোনো অফিসার অথবা সিনিয়র অফিসার এটা চেক করবে। ভাইভা বোর্ডে তো তার অফিসার বা সিনিয়র অফিসারটা থাকে না, ভাইভা বোর্ডে আরো তারও থেকে প্রিন্সিপাল, সিনিয়র অফিসার বলেন, বা হচ্ছে ব্যবস্থাপক, মহাব্যবস্থাপক যিনি আছেন নিয়োগ কমিটি, উনি তো অবশ্যই থাকবেন, সাথে হচ্ছে ওই নিয়োগ কমিটিতে যারা আছে তারা। এই এরপরে আমরা চলে আসলাম সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের
ছবি, অবশ্যই অবশ্যই পাসপোর্ট সাইজের ছবিগুলো কি করতে হবে, সত্যায়িত করতে হবে। পিছনের দিকে নাম লিখবেন, আপনাদের নাম লিখবেন, মনে করলাম আমার নাম উপরে সাজেদুল ইসলাম লিখলাম, তারপরে সাইন, তার নিচে হচ্ছে সিল, এখানে কিন্তু তারিখ সহ দিবেন, অবশ্যই অবশ্যই তারিখ দিবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, তারিখটা এমন ডেটে দিবেন যে ডেটগুলো কখনোই বন্ধের দিন না। যদি বন্ধের দিন হয়ে যায়, বন্ধের দিনে কিন্তু আপনাদের হচ্ছে ডেট সাইন নিতে পারেন না। অফিসিয়ালি আমরা কোনো বন্ধের দিনে অফিস করি না, সেহেতু আপনারা চেষ্টা করবেন যেন কোনো বন্ধের দিনে এই সত্যায়িত সাইনের ডেট গুলো না হয়। ঠিক আছে, অবশ্যই প্রিভিয়াস ডেটেই নেবেন, যার কাছ থেকে সত্যায়িত করে নেন না কেন। এরপর আমরা চলে আসলাম নিজ জেলার পৌর মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। অবশ্যই অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র যদি ফটোকপি থাকে, পরিচয়পত্র সবার একটা এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের ফটোকপি তো অবশ্যই অবশ্যই লাগবে। এটা ছাড়া তো আর আপনি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন না, এবং সেটা অবশ্যই অবশ্যই মিলতে হবে আপনার অ্যাপ্লিকেন্টের মধ্যে যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটার সাথে আপনার নাম্বার মিলতে হবে। যদি কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে আপনি চাকরিতে পরবর্তী ক্ষেত্রে জয়েন করার পর আপনি বাদ পড়বেন, যদি এনআইডি কার্ডে ভুল থাকে। একটা কিন্তু খুবই সেন্সিটিভ ব্যাপার। এনআইডি কার্ডের নাম, বাবার নাম, আপনার নাম, আপনার সার্টিফিকেটে আপনার বাবার নাম, এই জিনিসগুলা কিন্তু সার্টিফিকেটের সাথে যদি মিল না হয় তাহলে ভাইবা বোর্ডে আপনাকে ভাইবা দিতেই দিবে না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে ভাইবা দিতেই দিবে না যদি আপনার নামে কোনো ভুল থাকে বা এনআইডি কোনো ভুল থাকে। সেই জন্য এগুলা সবার উচিত আগে থেকে এগুলা কি করে নেওয়া, আগে থেকে এগুলো সংশোধন করে নেওয়া। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম কি জাতীয় পরিচয়পত্র ফটোকপি। আরেকটা হচ্ছে চারিত্রিক সনদপত্র। আচ্ছা, চারিত্রিক সনদপত্র নিয়ে অনেকেই কনফিউশনের মধ্যে আছে। এসএমএস দেখলাম আমি, হয়তো বা অনেকে বলতেছেন যে চারিত্রিক সনদপত্রের ক্ষেত্রে এটা কোনটা আসলে। তাহলে আমি এই বিষয়টা ক্লিয়ার করি আপনাদের। চারিত্রিক সনদপত্র কোনটাকে বলতেছি আমরা, আমাদের চেয়ারম্যান কিন্তু একটা চারিত্রিক সনদপত্র দেয়, আপনারা জানেন হয়তো বা চেয়ারম্যান কিন্তু চারিত্রিক সনদপত্র দেয়। তাহলে চেয়ারম্যান চারিত্রিক সনদপত্র যেটা দিচ্ছে সেটা নিলেও হবে, অথবা আরেকটা হচ্ছে আপনার ডিপার্টমেন্টাল চারিত্রিক সনদপত্র। দেখা গেল আমি, আমার বাসা হচ্ছে নীলফামারী, আমি ডিমলার আমার যে উপজেলা আছে সেই আমার যে ইউনিয়ন আছে, আমি ইউনিয়ন থেকে আমার একটা চারিত্রিক সনদপত্র নিতে পারতেছি। আরেকটা চারিত্রিক সনদপত্র কোথা থেকে নেওয়া যায় আপনারা জানেন কি, আমি জানি না। আমরা যারা হলে ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হলে অমর একুশে ছিলাম, অমর একুশে হলে যখন ছিলাম তখন কিন্তু এই চারিত্রিক সনদপত্রটা আমার, আমি যেখানে চাকরি জয়েন করছি সেখানেও চারিত্রিক সনদপত্র চাইছিল, কিন্তু এই চারিত্রিক সনদপত্রটা আমাকে ম্যানেজ করতে হয়েছিল, ওনারা বলেই দিছে যে হচ্ছে ডিপার্টমেন্ট থেকে, কিন্তু ডিপার্টমেন্ট থেকে কোনো চারিত্রিক সনদপত্র দেয় না। ডিপার্টমেন্ট থেকে দেয় কি, প্রশংসাপত্র। তাই চারিত্রিক সনদপত্র কোথা থেকে দেয়, যারা হলে থাকে হল থেকে দেয়। হলের প্রপোস্টের মধ্যে অ্যাপ্লাই করলে, অ্যাপ্লিকেশন করলেই হল থেকে দিবে। দেখা গেল আপনার বাসা হচ্ছে দেখা গেল যে বগুড়া, আপনি হচ্ছে পড়াশোনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তাহলে আপনার চরিত্র সম্পর্কে বগুড়ার মানুষ ভালো জানবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি যে হলে ছিলেন সে হলের মানুষ বা সে হলে স্যাররা ভালো জানবে? অবশ্যই আপনি যেখানে ছিলেন সেখানকার। সেজন্য চারিত্রিক সনদপত্রটা হওয়া উচিত। এবং চাকরির ক্ষেত্রে কোন জিনিসটাকে বেশি গ্রান্টেড করে সেটা হচ্ছে, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সেখানকার আপনি যদি আবাসিক শিক্ষার্থী হন, তাহলে সেই আবাসিক শিক্ষার্থীর যে হলে ছিলেন সে হলে হচ্ছে কি প্রভোস্টকে বলে অ্যাপ্লিকেশন, প্রভোস্ট বরাবর একটা অ্যাপ্লিকেশন করলে একটা চারিত্রিক সনদপত্র দিয়ে দেয়। যদি নেওয়ার সুযোগ থাকে তাহলে সেটা দিয়ে দিবেন, আর যদি সুযোগ না থাকে তাহলে হচ্ছে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে নিয়ে দিয়ে দিবেন। এই হলো একটা ব্যাপার। আর যারা অনাবাসিক ছাত্র তাদেরও কিন্তু একটা অ্যাটাস্টেড হল থাকে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা একটা অ্যাটাস্টেড হল থাকে, সেই অ্যাটাস্টেড হল থেকে নিলেও হবে, গেলেই দিবে আর কি। যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন হয়তো 50 টাকা অথবা 100 টাকা একটা ফি নেয়, ওটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, ওটা হচ্ছে ইয়ার জন্যই নেয় আর কি। সেটা মনে হয় আমি বুঝাইতে পারছি। আরেকটা কিন্তু হচ্ছে প্রশংসাপত্র। প্রশংসাপত্র হচ্ছে আপনার দেয় ডিপার্টমেন্ট থেকে, সেটা আলাদা। ওকে, দেখি তাহলে আমরা তারপরে কি বলছে। আহ অভিজ্ঞতার সনদ, যারা হচ্ছে এক্সপিরিয়েন্স দিয়েছিলেন, যে আমার এক্সপিরিয়েন্স আছে 2 বছরের, তাদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদটা বাধ্যতামূলক লাগবে। অভিজ্ঞতার সনদ যদি বাধ্যতামূলক না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হবে না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি দেখা গেল অভিজ্ঞতার সনদ দেন নাই, আগে আপনার অ্যাপ্লিকেন্টের মধ্যে লেখেন নাই আপনার এক্সপিরিয়েন্স আছে, বাট আপনি পরে চাকরি পেয়ে দেখা গেল সেম গ্রেডে, আপনি দেখা গেল উপসহকারী রসায়নবিদে অন্য জায়গায় 10 গ্রেডে আছেন, তাহলে আমাদের ইউনিভার্সিটি থেকে, হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে যদি ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে থাকে তাহলে সেটাও হবে। এটা দেয় আর কি, আমি আমারটা বললাম, অনেক সময় দিতে চায় না ইউনিভার্সিটিটা কখনোই ক্যারেক্টার সার্টিফিকেট দিতে চায় না, ডিপার্টমেন্ট থেকে, বাট হল থেকে দেয়।
যদি ইউনিভার্সিটি থেকে দেয় তাহলে তো দিল, ব্যাস এনাফ, এটাই এনাফ, আর দরকার নেই। আর হচ্ছে ওইটা থাকলে আর আমাদের চারিত্রিক সনদপত্র নেওয়ার দরকার নেই, তবে নাগরিকত্ব সনদপত্রটা অবশ্যই অবশ্যই নেবেন। জাতীয় সনদপত্র আপনারা এনআইডি কার্ডও ফটোকপি দিবেন, সাথে নাগরিকত্ব সনদ যেটা এই যে উপজেলা অথবা হচ্ছে চেয়ারম্যানের কাছ থেকে যেটা নেয় সেটাও অবশ্যই অবশ্যই দিবেন। ওইখানে অথবা থাকলে আপনারা দুইটাই দিবেন, দুইটা দিলে তো আপনার লস নেই, আপনার একটা স্ট্রং এভিডেন্স হলো। ওকে, অভিজ্ঞতার ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, যাদের অভিজ্ঞতা পরবর্তী ক্ষেত্রে দেখা গেল 10 গেটে আপনি অন্য জায়গায় জয়েন করছেন, তাহলে 10 গেট থেকে এখানেও 10 গেটে আসবেন, কিন্তু তখন আপনি ওইখানে 1 বছর জয়েন করছেন, 1 বছরে কিন্তু আপনার ওখানে একটা ইনক্রিমেন্ট হয়ে গেছে। তাহলে ওই 1 বছরে আপনার যে একটা ইনক্রিমেন্ট হয়ে গেল, ওই ইনক্রিমেন্টটা আপনি যদি এখানে এসে অ্যাড করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনার এখানে অভিজ্ঞতার শর্ত দিতে হবে। তাছাড়া কিন্তু আপনার ইনক্রিমেন্ট পাবেন না, মানে আপনার 5% বেসিকের যে বৃদ্ধি পাইছিল সেটা আপনি বৃদ্ধি পাবেন না। সেখানে এখানে এসে আপনার যখন নতুন চাকরি সুইপ করবেন, বিসিআইসি তে আসবেন, তখন কিন্তু আপনার ওই 5% যে বৃদ্ধি পাইছিল সেই 5% বৃদ্ধিটা তখন থাকতেছে না। সেজন্য যারা আগে চাকরি করছেন 1 বছর, সেখানে ইনক্রিমেন্ট হয়ে গেছে 10 গ্রেডের, আবার নতুন করে 10 গ্রেডে জয়েন করতেছেন বা 9 গ্রেডে জয়েন করছেন, সেখানে একটা ইনক্রিমেন্ট হয়েছে, আর এখানে ওইখানে চাকরিতে চলে যাচ্ছেন বিসিএসসি তে 9 গ্রেডে, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি এখানে কি লাগবে, অভিজ্ঞতার সনদটা। আপনার চাকরি, এটা হচ্ছে যারা চাকরি করে ওখানে আপনার প্রধানের কাছ থেকে বললে, একটা অ্যাপ্লিকেশন দিয়ে নিলে আপনার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পেয়ে যাবেন। ওকে, আরেকটা বলছে ছবি সহ সকল ডকুমেন্ট প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। দেখেন এখানে কিন্তু একটা কথা বলা আছে, ছবি সহ সকল ডকুমেন্ট, তার মানে আমাদের যে উপরে অ্যাপ্লিকেন্ট কপিটা আছে সেটাও আমাদের কি করতে হবে, সত্যায়িত করতে হবে। ওকে, তাহলে সবগুলোই হচ্ছে কি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে পারে। আপনার সত্যায়িত আপনার প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা যার যাকে চিনেন, আপনারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেন, মেডিকেলে গেলেন, অথবা পরিচিত অনেকের আছে, বিশেষ কারণ হয়ে গেছে যাদের হচ্ছে গেজেট নাম্বার আছে, আপনারা দেখবেন কিন্তু গেজেট নাম্বার থাকে একটা, সেই গেজেটেড কর্মকর্তার সত্যায়িত কি লাগবে, সিল, নাম, সিল নাম্বার সহ যে সিলটা থাকে সেটা দিয়ে কি সত্যায়িত করবে। ওকে, 2 নম্বর পয়েন্টে আমরা চলে আসি, যে সকল প্রার্থী বিদেশ হতে স্নাতক, এটা যদিও দরকার নেই আমাদের, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আমাদের দরকার নেই, আমরা এটা নিয়ে আলোচনা না করি, পয়েন্টটার মধ্যে চলে আসি। 3 নম্বরটা, এটা নিয়ে অনেকের আবার হচ্ছে কথা থাকতে পারে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ নো অবজারভেশন বা হচ্ছে এনওসি সার্টিফিকেট নিতে হবে। এনওসি সার্টিফিকেটটা কি আসলে, বা অনাপত্তিপত্র সার্টিফিকেট, এত বিভিন্ন পূর্বের চাকরিস্থলে আপত্তি পাওয়া গেলে প্রার্থী নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। এটা কিন্তু খুবই খুবই একটা সেনসিটিভ ব্যাপার। আপনার বিসিআইসি এটা এই জিনিসটা খুবই মেনটেন করে। আপনি যদি অন্য জায়গায় চাকরি করছেন কিন্তু সেখান থেকে এনওসি নিয়ে আসেন নাই, মানে কি আপনি যেখানে চাকরি করছেন, দেখা গেল যে আমি এখানে চাকরি করতেছি, আমি এখান থেকে আবার হচ্ছে বিসিআইসি তে যাব, সেক্ষেত্রে আমি এখানে চাকরি করলাম, আমার নামে কোনো অ্যাকাউন্টস এর, আমার কাছ থেকে কোনো অ্যাকাউন্টস টাকা পাই কিনা বা কোনো হিসাব ক্লিয়ার করছি কিনা, এই জিনিসগুলা হচ্ছে সবকিছু ডিটেলস থাকে অনাপত্তি মধ্যে পত্রের মধ্যে। তাহলে আপনি যদি অনাপত্তি পত্র নিতে পারেন ডিপার্টমেন্ট থেকে বা আপনার যেখানে চাকরির স্থল থেকে, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে নিতে হবে যদি চাকরি করে থাকেন। আর যদি দেখা গেল, এটা কার কার ক্ষেত্রে প্রযোজ্য হবে, আপনি দেখা গেল যে আপনি একটা বেসরকারি কোম্পানিতে আছেন, সেক্ষেত্রে কি এনওসিটা নেওয়ার দরকার আছে? না ভাই, আসলে এনওসি, বেসরকারি কোম্পানিতে আছেন, এটার জন্য এনওসি নেওয়ার দরকার নেই। এটার জন্য আপনার অভিজ্ঞতাও তো কাজে লাগবে না, কারণ এটা অভিজ্ঞতা আপনার ওখানে কাউন্টেবল হবে না। তাহলে আপনার কাউন্টেবলের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে আপনার এই এনওসিটা কাজে লাগবে। বুঝতে পারছেন? তবে আমার মনে হয় আপনার কোম্পানি থেকে হলো সেখান থেকে একটা অনাপত্তি পত্র নিয়ে রাখবেন, যে আমি এখান থেকে এখানে ভাইবা দিব, সেটার জন্য আমার একটা অনাপত্তি পত্র এনওসি নিলে ভালো, এটা আপনার নিজের সেফটির জন্য আপনি নিয়ে রাখবেন। তাহলে হচ্ছে আপনি এরপর থেকে আপনার যেখানে চাকরি করতেছেন তারা আপনার নামে কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারবে না, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এনওসিটার জন্য আমি আপনাদেরকে একটা ফরম্যাট মনে হয় গ্রুপে পাঠিয়ে দিয়েছি, সেটা হচ্ছে পিডিএফ ফাইল। আমি এনওসি পিডিএফ ফাইলটা আমি আপনাদের দেখিয়ে নিই। এনওসি যে পিডিএফ ফাইলটা আছে, সেই পিডিএফ ফাইলটার মধ্যে এভাবে আপনারা নিজেরাই তৈরি করবেন। অ্যাপ্লাইয়ের সময় চাকরির তথ্য দেওয়া হয়নি, ভাই আমি একটু এসএমএসটা দেখে নিই আপনার।
ভাই আমি প্রাইমারিতে জয়েন করেছি, বেতন এখনো হয়নি, আবেদন চাকরির কথা উল্লেখ নেই, সেক্ষেত্রে এনওসি দিলে সমস্যা হবে না? ভাইয়া এনওসি দিলে সমস্যা নাই, আপনার এনওসি দিলে লাভও নাই। কারণ আপনার এখানে এনওসি দিয়ে আপনি এনওসি একটা নেবেন অবশ্যই, এটা নেওয়া উচিত আপনার। সেক্ষেত্রে আপনার তো এখন আইবাসে স্যালারি ঢুকছে কি এক মাসেরও? যদি স্যালারি না ঢুকে থাকে, আপনারা আনমিউট করে কথা বলতে পারেন আমার সাথে, আমার কোনো অসুবিধা নেই। আপনি আনমিউট করে কথা বললে আমি আরো বুঝতে পারবো, কারণ অনেকগুলো এসএমএস আসে তো, এতগুলো এসএমএস আমি আসলে পড়তে পারি না। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনি তো এখনো শুনুন, আপনাকে আমি বলি, এমএসসি টা নেওয়া হয় কি জন্য? আপনার স্যালারিটা যেন ঠিক মতো আসে। তো আপনার তো এখনো আইবিএস স্যালারি এক মাসের হয়নি, আপনি এখনই রিজাইন দিয়ে দেন তাহলে। সরি সরি সরি, আপনি এখন রিজাইন দিয়ে, রিজাইন দিতে পারবেন না। এখন রিজাইন দিলে তো আপনার এখানে এখানে তো কনফার্ম হয়নি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে আপনি তো এখানে হচ্ছে রিজাইন দিতে পারবেন না এখন। এক্ষেত্রে যেহেতু এটা খুবই রিসেন্ট সময়, সেক্ষেত্রে আপনার এনওসি টা অ্যাপ্লিকেশন করে রাখেন, তবে এটার জন্য না দিলেও কোনো সমস্যা নেই। কারণ আপনার একবার যখন আইব্যাস হয়ে যাবে, আইব্যাস হয়ে গেলে আপনার আপনার কিন্তু, হ্যাঁ আইব্যাস আপনি, ও আচ্ছা আচ্ছা, আইব্যাস তথ্য হয়ে গেলে ভাই আপনার লাগবে। আপনার যেহেতু আইব্যাস হয়ে গেছে, আপনি এনওসি কম যত দ্রুত সম্ভব নেওয়ার চেষ্টা করেন। কেন আমি আপনাকে বলতেছি, আমি হয়তো গ্রুপে এর আগে এসএমএস করছি যে আইব্যাস হলে আপনার যে আইব্যাসটা সিস্টেমটা আছে, আইব্যাস সিস্টেমটা একজন মানুষ একবারই শুধুমাত্র আইব্যাসে, কি আপনি সরকারি খাত থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, আমাদের অটোনোমাস প্রতিষ্ঠান যতগুলো আছে, বিসিআইসি, বুঝতে পারছেন? বিসিআইসি কিন্তু অটোনোমাস প্রতিষ্ঠানে, ওই যে আমাদের স্বশাসিত প্রতিষ্ঠান, শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে। তাহলে এরাও কিন্তু হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি টাকা পায়, এদের টাকাটাও, এবং হচ্ছে এদের নিজস্ব খাত থেকে যায়। এখন এরা যেহেতু আইবাস থেকে যাচ্ছে, সেহেতু আপনাকে এখান থেকে অবশ্যই অবশ্যই এনওসি নিতে হবে। এনওসি না নিলে কি সমস্যাটা হবে আমি আপনাকে বলি এখনই। আমার এক কলিগ আছে এখানে, সে প্রথমে এনওসি নেয় নাই, না নেওয়ার কারণে কি হয়েছে, তার আইবাসের স্যালারি আটকে গেছে। এখন সে একটা কাজ করছিল, আগে যেখানে চাকরিতে ছিল সেখানে সে হচ্ছে সোনালী আহ, ডাচ বাংলা ব্যাংকের থেকে হচ্ছে স্যালারি উঠাইতো। কিন্তু যখন সে এখানে চলে আসছে, সে ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করছে, সে মনে করছে যে অ্যাকাউন্ট চেঞ্জ করলে হয়তো বা কোনো ঝামেলা হবে না। অ্যাকাউন্ট চেঞ্জ করে হচ্ছে সে এখানে অন্য অ্যাকাউন্ট দিছে। আগে যেখানে ছিল, সে ওই এনওসি না নিয়ে এই কাজটা করছে কি, এনওসি না নিয়ে আগের চাকরি বাদ, আগের চাকরি সে জানাই না যে সে আগে চাকরি করছে, বাট তার যে স্যালারি ওইখানে আইবিএসে হয়ে গেছে, সেটা সে বুঝতে পারেনি যে এখানে কোনো ঝামেলা হবে। কিন্তু দেখা গেল যে তার ওই যে এনওসি হয়ে গেছে, এখন এখানে তো আইবাস সব, বাংলাদেশের সব সিস্টেম আইবাস হয়ে গেছে। এখানে যখন আইবাসে আসতে গেছে, তখন আর আইবাসে স্যালারি ঢুকে না তার। কেন আইবাস অ্যাকাউন্টে খোলা যায় না? কেন খোলা যাচ্ছে না? কারণ তার এনওসি নেওয়াটা ছিল, আগে ছিল কক্সবাজারে, অথবা হচ্ছে আগে ছিল দেখা গেল কুষ্টিয়ায়। তো কুষ্টিয়া থেকে সে যখন ঢাকায় আসছে, শিফট করছে, তখন তার কি হয়ে গেছে, ওই যে স্যালারিটা আগের যে স্যালারি অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্ট দেখায়, কিন্তু ওই অ্যাকাউন্টে তো আর এই অ্যাকাউন্ট থেকে টাকা আসবে না। বর্তমান রানিং যে চাকরি কর্মস্থল, সেই স্থল থেকে তো টাকা আসবে না। সেজন্য তাকে পরে আবার আমাদের ইনস্টিটিউট এই সুযোগটা দিছিল যে ঠিক আছে, আপনি এক কাজ করেন, যেহেতু প্রথমে এনএসসি নিয়ে আসেন নাই, এখন আবার গিয়ে এনএসসি নিয়ে আসেন। তখন ওই 3 মাস, 3 থেকে 4 মাস সে বেতন পায়নি। 3 থেকে 4 মাস বেতন না পেয়ে ওই 3-4 মাস ওইখান থেকে বেতন নিয়ে আসছে, এনএসসি নিয়ে আসছে, এনএসসি নিয়ে আসতে হয়েছে। তারপর অ্যাকাউন্টস ক্লিয়ারেন্স নামে আরেকটা সার্টিফিকেট নিতে হয়েছে। অ্যাকাউন্টস ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে তারপর এসে ওইটা এখানে জমা দিছে। এখানে জমা দেওয়ার পরে এটা আবার মন্ত্রণালয়ে গেছে, মন্ত্রণালয় থেকে এটা কারেকশন করে দিছে। তারপরে সে 4 মাস পরে ওই 4 মাসের স্যালারি একবার পাইছে। এই যে একটা আপনার হ্যারাসমেন্ট করতে হবে, এই জিনিসটা আমার পরেও করতে হবে, এখনো করতে হবে। তো আপনি যদি, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, দিতে চাবে না তাতে অসুবিধা নেই তো। হ্যাঁ হ্যাঁ, না নতুন করে আইবিএস খোলার সুযোগ নেই। যারা অ্যাকাউন্টসে ভালো জানে, আইবিএস আপনাকে ওইটাই হচ্ছে আপনাকে শিফট করতে হবে আপনার। নতুন করে আইবিএস, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, ডি নথি আইবিএস এগুলো হচ্ছে গভর্নমেন্ট এমন ভাবে এই সফটওয়্যারগুলো তৈরি করছে যে আপনি এখান থেকে চলে আসলেন। হ্যালো, জি ভাইয়া, বুঝতে পারছেন তাহলে আমার কথা? আপনি, আপনার এনওসি আপনার অধিকার, আপনাকে এনওসি দিতে তারা বাধ্য, ঠিক আছে?
তাদের কাছে আপনি চাকরি করছেন, আপনাকে দিবে না, হয়তোবা ওই যে 1 মাসের 2 মাসের স্যালারি আপনাকে এটা দিতে হবে, এটা নিয়মের মধ্যে আছে, কিন্তু আপনাকে এনএসসি তারা দিবে। বুঝতে পারছেন? আপনি এখনই অ্যাপ্লাই করে রাখেন, হয়তোবা পেতে পেতে একটু টাইম লাগবে, কিন্তু 16 তারিখের মধ্যে যদি আপনি দিতে না পারেন সেক্ষেত্রে সমস্যা নেই, কারণ আপনি তো রিসেন্ট চাকরিতে জয়েন করছেন। পরবর্তী ক্ষেত্রে যদি আপনার হয়ে যায় সেক্ষেত্রে আপনি তখন ওই এনএসসিটা তখন জমা দিতে পারবেন। বুঝতে পারছেন? এই আর কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে বলতে পারেন, কারণ আমি এসএমএস এতগুলো দেখতে পারি না তো, কারণ এসএমএস দেখলে তখন আবার এটা ইয়া হয়ে যায় আর কি। আনমিউট করে কথা বলতে পারেন। বেলাল ভাই মনে হয় বলছেন, আমি একটা এমপিও মাদ্রাসাতে আছি, 7 মাস হলো, বেতন কি আইব্যাসে ঢুকে তা জানি না, আমি অগ্রণী ব্যাংকের 21 ডিসেম্বর মেবি জুন রিজাইন দেব, এখন এনওসি নিব কিনা। আমি এনওসির আপনাদের একটা ফরম্যাট দিয়ে দিছি মনে হয় ভাই, আমি আপনাদের একটা ওয়ার্ড ফরম্যাট দিয়ে দিব এখন। আপনার ওয়ার্ড ফরম্যাটের মধ্যে আপনারা দেখবেন আমি যে যে জিনিসগুলো লাল করে দিছি, লাল কালার করে দিছি, এই লাল কালার গুলো হচ্ছে আহ, ও আচ্ছা আচ্ছা, এক ভাই বলছেন, আচ্ছা আমি এটা বলতেছি, যেগুলো লাল কালার করে দিছি না, যে জিনিসগুলো লাল কালার করা আছে সেই জিনিসগুলো হচ্ছে আপনাদের নিজস্ব ইনস্টিটিউট এবং হচ্ছে আপনার নিজস্ব নিজের নামে হবে। স্মারক নাম্বার যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার অফিস থেকে দিবে। এনওসিটা আপনারা হয়তো দেখতে পারেন, ওপেন করতে পারেন, দেখবেন স্মারক নাম্বার যেটা লাল আছে সেটা হচ্ছে আপনার অফিস থেকে দিবে। বুঝতে পারছেন? অফিস থেকে যোগাযোগ করবেন। আর একটা হচ্ছে প্রেরক, এটা তো মহাপরিচালক আপনাদের নিজস্ব বরাবর। তারপরে যেগুলো কালো কালার আছে সেগুলো সেম থাকবে, ডেটগুলো আপনারা একটু চেক করে নেবেন, ঠিক করে নেবেন। আর বাকি যেগুলো আছে নাম টাম এগুলো তো আপনারা বুঝতে পারতেছেন, অ্যাপ্লিকেশন ফি যেগুলো আছে এটা তো সবাই জানেন। এই যদি আপনাদের ফরম্যাট দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এক ভাই বল, আমার মনে হয় 2 মিনিট সময় আছে, যদি কেটে যায় আমি আপনাদের আবার নতুন করে লিংক খুলে আপনাদের দিয়ে দিব এখন, কারণ ফ্রি জমে, তো ফ্রি জমে 40 মিনিটে বেশি কথা বলা যায় না আর কি। ওকে। যে 3 বছরের একটা কোশ্চেন করলো যে ভাই 3 বছরের জয়েন চাকরি করতে হবে কিনা। ভাই আপনি যদি চাকরি ছাড়েন সেক্ষেত্রে 3 বছর কেন, আপনি 2 মাস চাকরি করেও ছাড়তে পারবেন, এটাতে টেনশনের কিচ্ছু নেই। শুধুমাত্র 2 মাস চাকরি করলে আপনাকে 2 মাসের বেতনটা দিবে না, এই 2 মাসের বেতন তারা কেটে নিবে, বাকি হচ্ছে আপনি 2 মাস চাকরি করার পরও চাকরি ছেড়ে দিয়ে চলে আসতে পারবেন। এটা তাদের তাদের একটা কন্ডিশন দেওয়ার দরকার ছিল, দিছে। আপনার চাকরি ছাড়ার অধিকার আছে, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন, এটা আপনার নাগরিক অধিকার। আপনি ভালো পাইলে কেন যাবেন না, অবশ্যই যাবেন। সেক্ষেত্রে আপনার এটা সুযোগ আছে, ওটা হচ্ছে দেওয়া লাগে তাই দিছে, এই তাছাড়া কিচ্ছু না। আমার অনেক বড় ভাই আছে যারা হচ্ছে 6 মাসও চাকরি করেনি, আগের মাস গেছে, 2 মাস জয়েন করছে, 2 মাস চাকরি করার পরে 1 মাসের বেতন উঠেছে, পরের মাসের বেতন উঠে চলে আসছে। বোঝা গেছে? সো এটা নিয়ে টেনশনের কিচ্ছু নেই, আপনি যদি ভালো জায়গায় বেটার অপশন পান অবশ্যই বেটার অপশনে যাবেন, এই হচ্ছে কথা। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি না হলে ইয়া করে ফেলবো। ও আচ্ছা আচ্ছা, এনওসি হয়ে গেল, আমার কথা শেষ হয়নি। আচ্ছা আমি আরেকবার লিংক খুলতেছি তাহলে। জি জি। না না ভাই, আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে এরা তো কখনো আইবাস এর মধ্যে যায় নাই বা যাবেও না কখনো, এরা তো নিজস্ব ইনকাম দিয়ে চলে। তাহলে নিজস্ব ইনকাম দিয়ে চলে, আর আপনার এই এক্সপিরিয়েন্সের কিন্তু আপনার ওইখানে কোনো দাম নেই, আপনি যেই সেক্টরে যাচ্ছেন এই সেক্টরে কিন্তু এই এক্সপিরিয়েন্সের কোনো দাম নেই, বা হচ্ছে এর যে আপনার যে ইনক্রিমেন্ট পাবেন বা হচ্ছে কোনো সুবিধা পাবেন এরকমও কিন্তু কোনো সুযোগ নেই। যেহেতু এরকম কোনো সুযোগ নেই সেহেতু এখানে আপনার এনএসসি টা নেওয়ার দরকার নেই। তবে আপনার ক্লিয়ারেন্সের জন্য একটা আপনি ক্লিয়ারেন্স নিয়ে রাখবেন। ক্লিয়ারেন্স বলতে আমি কি বলতেছি, অ্যাকাউন্টস ক্লিয়ারেন্স। দেখা গেল যে আপনি এই অ্যাকাউন্টস এখান থেকে তো স্যালারি নিছেন, নিছেন না, স্যালারি নেওয়ার পরে আপনার কাছ থেকে আমরা কিন্তু অনেক সময় দেখা গেল যে যারা চাকরি করি, বিশেষ করে আমাদের ক্ষেত্রে আমরা কি হয়, আমরা অনেক সময় অগ্রিম টাকা নিই, অগ্রিম সমন্বয় নিতে পারি, বা হচ্ছে টাকা নিলাম। আহ, আমাদের যে মেইন অ্যাকাউন্টস থাকে, অ্যাকাউন্টস থেকে আমরা কিছু টাকা নিই, আমাদের সময় বিভিন্ন দায়িত্ব থাকে। যেমন দেখা গেল যে আমাদের এখানে গত নিয়োগের সময় আমি একটা দায়িত্ব পাইছিলাম, খাবার, মানে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব থাকে, তো এই দায়িত্বগুলো যখন কারো, আমি একটা দায়িত্ব পাইলাম, সেই দায়িত্বের অনুকূলে ওইটা পরিচালনা করার জন্য কিন্তু আমার অর্থ দরকার আছে। ওই অর্থটা আমি কিন্তু অ্যাকাউন্টস থেকে নিব, কিন্তু অ্যাকাউন্টস থেকে নেওয়ার পরে ওটা আমি কতটা কিভাবে খরচ করলাম না করলাম এটা কিন্তু আমাকে বুঝাই দিতে হয়। তো আপনি যদি এরকম কোনো টাকা পয়সা নিয়ে থাকেন আপনার ইনস্টিটিউট থেকে বা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় থেকে, সেক্ষেত্রে আপনি এই টাকাটা তাদেরকে আগেই হিসাব বুঝাই দিবেন যে আমি আপনাদের কাছ থেকে হিসাব এত টাকা নিয়েছিলাম, আপনাদের এত টাকা দিয়ে দিলাম। দেখা গেলো আপনি একটা ট্যুরে অ্যারেঞ্জ করছেন, সেক্ষেত্রেও সেই ট্যুরের ক্ষেত্রে আপনি ট্যুর অ্যারেঞ্জ করছেন, আপনার অ্যাকাউন্টস থেকে টাকা নিচ্ছেন,
মানে অর্থ সম্পর্কিত যে বিষয়গুলো এগুলো একটা ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা আপনি কোনো কারণে যদি অর্থ সম্পর্কিত আপনার কাছে 100 টাকা ও 10 টাকাও যদি আপনার ইনস্টিটিউট পেয়ে থাকে, সেটা যদি একটা চিঠি আপনার বিসিআইসি তে চলে যায়, এদার সেটা সরকারি হোক বা বেসরকারি হোক যেটাই হোক না কেন, এখান থেকে যদি কোনো একটা চিঠি আপনার ইনস্টিটিউটে চলে যায় আপনার বেতন বন্ধ করে দিবে এরা। আপনার যে চিঠিটা আছে সেটা আপনার সত্য হোক মিথ্যা হোক এরা ওইটা যাচাই বাছাই করবে না। এই ইনস্টিটিউট থেকে গেছে, তার মানে আপনি ওখানে চাকরি করছিলেন, এখান থেকে গেছে, তার মানে অর্থ সম্পর্কিত কোনো ঝামেলা রাখার চেষ্টা করবেন না এখান থেকে। এই জন্য চেষ্টা করবেন অ্যাকাউন্ট থেকে ক্লিয়ারেন্স নেওয়ার। না না, আমি বললাম আর কি যে এরকম হতে পারে, এরকম অনেকের হয়, সেজন্য বললাম আর কি। তাছাড়া কিছু না। হুম, জি। আচ্ছা আচ্ছা, এপিডেভিটের সাইন নেয় তাই না? ভাই সেই এপিডেভিটের সাইন নেক, ব্ল্যাঙ্ক চেকের সাইন নেক, সে বাংলাদেশ ব্যাংকের ইয়াতে সাইন নেক, তাতে অসুবিধা নেই তো আপনার, আপনি চাকরি ছাড়তে পারলেই তো হলো কন্ডিশন দিয়ে। শুনে আপনার আমি বলি, এটা এই জিনিসটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে কি, আমি নাম না বলি, বলা ঠিক হবে না। আমার ডিপার্টমেন্টের এক ভাই ছিল, তো উনি 10 গেটে জয়েন করছে এটাতে, উপসাগর রসায়নবিদে। এটা 3 বছর আগে, আমি তখন আমার ভার্সিটিতেই। তো ওই ভাই হচ্ছে জয়েন করছে, জয়েন করার পরে 1 মাস 2 মাস বেতন নিচ্ছে, 2 মাস চাকরি করছে, 2 মাস বেতন করার পরে সে ফেড আপ, বলে যে ভাই 7 দিন, ভাইয়ের সাথে আমার অনেক ক্লোজ, একসাথে পড়াশোনা করতাম, ডিপার্টমেন্টের ভাই, বড় ভাই, আবার 2-3 ব্যাচ বড়, তো বেশি সিনিয়র না, বুঝেনি আপনারা আমাদের নিজ ডিপার্টমেন্টের ভাইয়ের একটা আলাদা ক্লোজ রিলেশন থাকে। ভাই আপনি চলে আসলে, দেখি ভাই চাকরি ছাড়িয়ে দিয়ে বসে আছে, লাইব্রেরিতে এসে পড়তেছে, ভাই আপনি আসছেন, আপনারা জয়েন করছেন? কয়, আরে ভাই চাকরি করবো না। কেন ভাই? কয় 7 দিন করা লাগে সকালবেলা, 7 দিন করা লাগে বিকাল বেলা, 7 দিন করা লাগে, আমি শিফটিং ডিউটি করতে পারি না। বিসিএস উপসহকারী সমিতি, মানে তার কথা হচ্ছে এরকম। তো সে বলে আমি আর চাকরি করবো না। আমি, ভাই রিজাইন দিয়েছেন? না আমি রিজাইন টিজাইন কিছু দিইনি। ভাই তাহলে কিভাবে আসলেন, আপনাদের এখানে তো কন্ট্রাক্ট ছিল? আরে না, কন্ট্রাক্ট টন্ট্রাক্ট কিছু না, শুধুমাত্র আমি 1 মাস পরে যাব, গিয়ে হচ্ছে ইয়া করবো, ওই রিজাইন দিব। তো 1 মাস পরে যখন উনি গেছিল, যাওয়ার পরে রিজাইন দিছে, রিজাইন দেয়, ওই যে 1 মাস যে ছুটি নিয়ে আসছিল, সে 15 দিন, 3 দিনের ছুটি নিয়ে আসছে, মানে সে ছুটি নিয়ে আসছে 3 দিনের, আসার পর সে 15 দিন যাওয়ার পর সে জয়েন করেনি। এখন জয়েন করেনি, এখন ওইখান থেকে তার নোটিশও পাঠায়নি, একবারে পরের মাসে গেছে, তার মাঝখানে তার আবার আরেক মাসের স্যালারি ঢুকে গেছে, 3 মাসের স্যালারি ঢুকে গেছে। এখন 3 মাসের স্যালারি যখন ঢুকে গেছে, তখন পরে 4র্থ মাসে গিয়ে সে কি করলো, রিজাইন দিল। তো রিজাইন যখন দিছে, তখন সে এখানে বললো যে আপনি যে রিজাইন দিচ্ছেন, তো আমাদের তো 3 মাসই আছে, মানে এটা কিছু বলছে আর কি। তো বললো যে আমি যাব, আমার ভালো জায়গায় দিচ্ছে, আমি ওইখানে করবো, এখানে জব করবো না। তো ঠিক আছে ফাইন, তাহলে আমাদের জরিমানা দিয়ে যান। ঠিক আছে, জরিমানা কত দিতে হবে? ওই যে সে 4 মাসের 3 মাসের বেতন পাইলো না, লাস্ট মাসে যে সে ইয়া করছিল, হচ্ছে আপনার 15 দিন অফিস করছে, 15 দিন করে নাই, সে ওই 15 দিনের টাকাটা তারা নিয়ে নিছে, ওই ফুল মাসের বেতন দিচ্ছে, বাট ওই ফুল মাসের বেতন নিয়ে নিছে, প্লাস আরো 1 মাসের অ্যাডভান্স তাদেরকে জরিমানা দিয়ে তখন হচ্ছে চলে আসছে। মানে সে চাকরি ওইখানে অফিসিয়ালি চাকরি করছিল 4 মাসে, বাট 2 মাসের ইয়া করার পরে পরে হচ্ছে চলে আসছে। পরে আবার ভাই মানে 43-এর ক্যাডার হলো, 43-এর ক্যাডার হয়ে মনে হয় এখন কোথাও যেন জয়েন করছে আর কি, যতটুকু মনে পড়ে। আর আমিও তো চলে আসছি, আমার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয় না। তবে যাক, চাকরি শেষ করে দেয় আপনি, ওখানে হচ্ছে 2 বছরের মধ্যে, ওখানে 3 বছর বলছে না, আপনি 3 বছর কেন, আপনি আপনার একটা অধিকার ভাই, এটা হচ্ছে আপনার নাগরিক অধিকার, আপনি যে কোনো জায়গা থেকে আপনার বেটার অপশন পেলে আপনি অবশ্যই অবশ্যই যেতে পারবেন যে কোনো জায়গাতে। এটা নিয়ে টেনশনের কিচ্ছু নেই, এটা নিয়ে পেন নেওয়া বা প্যারা নেওয়ারও কোনো কিচ্ছু নেই। আপনি ভালো অপশন পেলে, কারণ ওদের ওইখানে আপনি অত কষ্ট করতে যাবেন কেন আপনার যদি না পোষায়, তাই না? আপনি যার ভালো অপশন পান, 9 গেটে অন্য জায়গায় যেতে যদি ভালো ভালো সুবিধা ফেসিলিটি পান, তাহলে অবশ্যই আপনি সেখানেই যাবেন। বিষয়টা এরকম না, ওটা কন্ট্রাকচুয়াল, ওদের হচ্ছে অর্গানোগ্রামের মধ্যে এরকম লেখা আছে, তাই হচ্ছে ওরা এরকম লেখে আর কি। বুঝতে পারছেন? এই, তবে সুবিধা আছে ভাই, অসুবিধা নাই। আপনি এখানে 10 গেটে চাকরি করার পর 9 গেটে স্যালারি পাবেন, এটা নিয়ে টেনশন কিছু নেই। ওখানে এক্সট্রা বেনিফিট আছে, অনেক এক্সট্রা বেনিফিট আছে। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি সমস্যা নেই। আর আমি আপনাদের এনওসি এর যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড ফাইল দিয়ে দিব আপনাদের ইয়াতে, হচ্ছে গ্রুপে দিয়ে দিব, এখন কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব। আপনারা শুধুমাত্র এখান থেকে যে জিনিসগুলো লাল কালার করে দিয়েছি আমি, এগুলো হচ্ছে চেঞ্জ করবেন, বাকিগুলো চেঞ্জ না করলেও হবে, তারপরেও আপনারা কথাবার্তা বলে দেখতে পারেন। কারণ আমি আমার এখানে চাকরিতে জয়েন করার পরে আমি হচ্ছে আর এক জায়গায় ভাইবা দিছিলাম,
তখন আমি এভাবে এনএসসিটা নিয়েছিলাম আমার। বুঝতে পারছেন? এটা আমার এনএসসিটাই হচ্ছে আমি আপনাদের একটু এডিট করে যেগুলা ঠিক করা দরকার ছিল এগুলা ঠিক করে রাখছি। ঠিক করে হচ্ছে যে এই জিনিসটা ঠিক করলে হয়ে যাচ্ছে, কারণ আমি চিঠি দেখলাম। এই, আর কোনো কি কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা তাহলে শেষ করতে পারি। ও আমরা 3 নাম্বারটা দেখি। 4 নাম্বারের মধ্যে কি বলছে? 3 নাম্বার তো গেল আমাদের এনএসসি। 4 নাম্বারের মধ্যে কি বলছে? লিখিত পরীক্ষা প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসাবে বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। এটা তো সিম্পল ব্যাপার। মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএ ডিএ বিল পাওয়া হবে না, মানে টিএ বিল দিবে না। এটা তো স্বাভাবিক, অনেক চাকরিতে দেয়। আর ওই সরকারি গুলোতে দেয় না, বেসরকারিতে দেয়। তারপর আমরা চলে আসি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। আপনারা সবাই যখন কাগজপত্র জমা দেওয়া হয়ে যাবে, সবার কিন্তু পাশ করার পরেও সবার কিন্তু হচ্ছে ইয়া দিবে না, ভাইবার জন্য দিবে না। যারা কাগজপত্র জমা দিবে শুধুমাত্র শুধু জমা দিবে না, যারা হচ্ছে সঠিক সময়, মানে কি 15/4/2025 তারিখের আগে যারা কাগজ পৌঁছাইতে পারবে শুধুমাত্র তাদের ভাইবাটাই নিবে। আমি বললাম না, 15/4/25 তারিখের একদিন পরে, আধা ঘন্টা পরেও যদি আপনার কাগজ ওই ডকুমেন্টের বক্সের মধ্যে যায়, তারপর সেটা ডকুমেন্ট বক্স আপনি আধা ঘন্টা যাওয়ার পরে ওখানে ডকুমেন্ট বক্স পাবেনই না, ওখানে থাকবেই না। বুঝতে পারছেন? ওদের টাইম হচ্ছে টাইম। এই, আর কিছু না। এটাই হচ্ছে ছিল কথা। আহ, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ তাহলে। আসসালামু আলাইকুম।